আসসালামু আলাইকুম। আমি আনারকলি, সহকারী শিক্ষক, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। কালেক্টর পাবলিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ে অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। গত পাঠে আমরা এই পর্যায় সারণীর পটভূমি এবং পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা পর্যায় সারণীতে যেসব বিষয় আলোচনা করব সেখান থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবে এবং পর্যায় সারণীর পর্যাবৃত্ত ধর্মসমূহ বর্ণনা করতে পারবে। চলো সরাসরি চলে যায় আজকে পাঠে। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ে তিনটি নিয়ম আছে। আমরা সেসব নিয়ম এখন তোমাদের সাথে আলোচনা করব। মৌলের অবস্থান নির্ণয় অর্থাৎ সেই মৌলটি পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থান করছে তা নির্ণয় করব। চলো আমরা ইলেকট্রন বিন্যাসের যে সিরিজটা রয়েছে সেখান থেকে একটি মৌলকে বিবেচনা করি। মৌলটি হলো ক্যালসিয়াম, যার ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হলো 20। এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কি পাবো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 and 4s2। প্রথম যে নিয়মটা রয়েছে সেটি হলো পর্যায় সারণীর লাস্টের যে সিরিজটা রয়েছে সেটা হলো দেখা যাচ্ছে 4s, অর্থাৎ যে ইলেকট্রনটা প্রবেশ করেছে তা কত নম্বর অরবিটালে? s অরবিটাল, এবং কত নম্বর? 4s অরবিটালে প্রবেশ করেছে। প্রথম নিয়ম অনুসারে শেষ যে ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে এবং শক্তি স্তর যেটা সেটাই তার পর্যায়, অর্থাৎ s অরবিটাল চতুর্থ পর্যায়ে কক্ষপথ অর্থাৎ 4 নম্বর ইলেকট্রন স্তরে প্রবেশ করেছে। তাহলে ক্যালসিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 2। এটা s অরবিটালে চতুর্থ কক্ষপথে অবস্থান করছে, তাই ক্যালসিয়ামের অবস্থান হবে পর্যায় সারণীর চতুর্থ নম্বর পর্যায়ে। তাহলে ক্যালসিয়ামের অবস্থান কোথায় হবে? চতুর্থ পর্যায়ে। এবং শেষ ইলেকট্রনটি s অরবিটালে দেখা যাচ্ছে কয়টি? 2টি। এই 2টি ইলেকট্রনটি নির্দেশ করবে তার গ্রুপ সংখ্যা। তাহলে গ্রুপ কি হবে? 2 নং গ্রুপ। তাহলে আমরা ইতিমধ্যে একটি নিয়ম জেনে নিলাম যে পর্যায় সারণীতে শেষ স্তরে যে অরবিটাল থাকবে সেখানে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি হলো তার গ্রুপ সংখ্যা, এবং শেষ স্তরে যত নম্বর কক্ষপথ রয়েছে সেটি হলো তার পর্যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর পর্যায় এবং 2 নম্বর গ্রুপে অবস্থান করছে। আরেকটি মৌল আমরা বিবেচনা করি, সেটি হলো ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখানে যে নিয়মটি আমরা দেখব, আমরা সর্বশেষ কক্ষপথ কোনটা দেখতে পাচ্ছি? 3 নম্বর কক্ষপথ। তাহলে ক্লোরিনের 3 নম্বর কক্ষপথে যেহেতু অবস্থান করছে, তাহলে কোন পর্যায়ে অবস্থিত? তৃতীয় পর্যায়ে অবস্থিত। তৃতীয় পর্যায়ে অবস্থিত। এবং তৃতীয় পর্যায়ে যে কক্ষপথ রয়েছে সেই দুটি অরবিটাল হচ্ছে s এবং p। s ও p তে ইলেকট্রন সংখ্যা কত? 2 আর 5। তাহলে কত দাঁড়ালো? 7। যখন দেখবে শেষ স্তরে sp অরবিটাল রয়েছে সেই ক্ষেত্রে হবে sp অরবিটালের ইলেকট্রন সংখ্যা, sp অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং যোগ 10, এটি হবে হচ্ছে তার গ্রুপ সংখ্যা। কি হবে? গ্রুপ সংখ্যা। এটি আরেকটি নিয়ম।
আমরা দেখব যদি সর্বশেষ সেল sp হয় তাহলে তার গ্রুপ সংখ্যা হবে sp ইলেকট্রনের যোগফল যোগ 10। তাহলে কত দাঁড়াচ্ছে? sp ইলেকট্রন সংখ্যা কত? 7 প্লাস 10, তাহলে কত? 17 নম্বর গ্রুপ। তাহলে ক্লোরিনের তৃতীয় পর্যায় এবং 17 নং গ্রুপে অবস্থান করছে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী। তাহলে এটা হচ্ছে এস এর রুল, ক্যালসিয়ামটা হচ্ছে এস এর রুল অনুসারে 2 নং গ্রুপে অবস্থান করছে, আর এখানে হচ্ছে sp এর ইলেকট্রন সংখ্যা যোগ 10 অর্থাৎ 17 তার গ্রুপ সংখ্যা। তৃতীয় নম্বর রুলস গণনা করার জন্য আমি আরেকটি মৌল বিবেচনা করব, সেটি হলো ক্রোমিয়াম, যার ইলেকট্রন সংখ্যা কত? 24। ইলেকট্রন বিন্যাস করি 1s 2 2s 2 2p 6, 3s 2 3p 6, then 3d and 4s। তোমরা জানো ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 এখানে 10, 3s 3p6 এখানে 8 18, তারপর 4s 2 হওয়ার কথা এবং 4d তাহলে 4 হওয়ার কথা। তাহলে কত হলো? 18 19 20 আর 4 এ 24। তাহলে আমরা ইলেকট্রন স্তরে আগে 4s এর ইলেকট্রন প্রবেশ করবে, তারপর কোথায় প্রবেশ করবে? 3d তে প্রবেশ করবে। কেন এই রুলসটা বিবেচনা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা আপন নীতি অনুসারে একটা ব্যাখ্যা আছে, সেটা আমরা পরবর্তীতে তোমাদের আলোচনা করছি। তাহলে 3p তে ইলেকট্রন প্রবেশ করার পর কোথায় যাবে? 4s এ যাবে। 4s এ যাওয়ার পর তাহলে এখানে 2 দাঁড়ালো, তাহলে এখানে 10 আর 10 এ 20 আর আমার 4 দরকার। তাহলে 3d তে কয়টা প্রবেশ করবে? 4টি ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু আপন নীতি বলছে যে না, 3d অরবিটাল তখনই সুস্থিত হয় যখন সেটা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা। তাহলে আমরা 3d সুস্থিত অর্ধপূর্ণ অবস্থা কোনটা জানি? 5 এবং পূর্ণ অবস্থা কত জানি? 10। সেই জন্য সে কি করে? 4s থেকে একটি ইলেকট্রন সে কি করে? 3d তে প্রবেশ করে তার সুস্থিতি অর্জনের লক্ষ্যে অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়। সেই কারণে 4s থেকে ইলেকট্রন সে 3d তে প্রবেশ করার পর সেটা অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়। এটি হলো ডি অরবিটালের সুস্থিত অবস্থা। এই কারণে এটি ব্যতিক্রম একটি ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখা যাচ্ছে এখানে ক্রোমিয়ামের অবস্থানটা কি হচ্ছে? যদি শেষ অরবিটাল অর্থাৎ এখানে কি ds অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা, ds অরবিটালের ইলেকট্রন সংখ্যা তাই হবে হচ্ছে এই মৌলের গ্রুপ সংখ্যা। ds অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে 5 আর 1 এ 6, ঠিক আছে। আর কত নম্বর পর্যায়ে অবস্থিত? 4র্থ নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে এটা কি? 4র্থ পর্যায় এবং 5 আর 1 এ 6 নং গ্রুপে অবস্থান করবে। এরকম আরেকটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস রয়েছে। তাহলে আমরা আরেকটু পর্যালোচনা করি প্রথম থেকে। যদি শেষ ইলেকট্রনটি s অরবিটালে থাকে তাহলে s অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। যদি শেষ ইলেকট্রনটি sp ইলেকট্রন সংখ্যা হয় অর্থাৎ sp ইলেকট্রনে অরবিটালে ইলেকট্রন থাকে তাহলে তাদের যোগফল +10 হবে হলো তার গ্রুপ সংখ্যা। যদি শেষ অরবিটাল ইলেকট্রন অরবিটাল ds হয় তাহলে ds এর ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আরেকটি বিষয়, ব্যতিক্রম একটি ইলেকট্রন বিন্যাস করি। কপার, এটা কত? 29। তাহলে 1s2 2s2
2p6, 3s2, 3p6, তারপর 3d 4s। আমার এখানে মোট কতটি ইলেকট্রন দাঁড়ালো? 18। এখানে 2 20 আর এখানে 9। সাধারণ নিয়ম অনুসারে এটা হওয়ার কথা, কিন্তু আবহাওয়া নীতি অনুসারে বলা হয়েছে যে 4s ইলেকট্রন আর 3d ইলেকট্রন এই d অরবিটালে কি অবস্থা থাকতে চায়? সবসময় অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা থাকতে চায়। থাকলে সে সর্বোচ্চ সুস্থিত প্রাপ্ত হবে। সেই কারণে সে কি করে, s অরবিটাল থেকে একটি ইলেকট্রন d অরবিটালে গ্রহণ করে বা প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ালো হলো 3d 10 4s 1। এটি একটি ব্যতিক্রম। তাহলে তোমরা এখান থেকে বলো তো পর্যায় কত? কপারের 4 এবং ইলেকট্রন সংখ্যা হলো 11, অর্থাৎ 11 নম্বর গ্রুপে অবস্থান করছে। এই গেল আমার পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে তাদের পর্যায় বা গ্রুপ নম্বরগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে এবং চর্চা করবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝেছো। এরপরে তোমরা তোমাদের টেক্সট বইটা অবশ্যই ফলো করবে। চলো পরবর্তী টপিকসে চলে যাই। পর্যায় সারণীতে পর্যাবৃত্ত ধর্ম। আমি এখানে কিছু পর্যাবৃত্ত ধর্ম নিয়ে এসেছি: গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। পর্যাবৃত্ত ধর্ম বলা হচ্ছে যে এখানে একটা পেরিওডিক টেবিল আমরা দেখতে পাচ্ছি। এই পেরিওডিক টেবিলে আমরা শিখেছি এটি হলো তার গ্রুপ কতটি? 18টি। আর এই বাম থেকে ডান পাশে এটি হলো পর্যায় 7টি এবং দুটি আলাদাভাবে সিরিজ দেখানো হয়েছে। এই গ্রুপে এবং পর্যায়ে মৌলসমূহের যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি হ্রাস বৃদ্ধি ঘটে সে সম্পর্কিত কিছু তথ্য আমরা আলোচনা করব। গলনাঙ্ক কি এবং স্ফুটনাঙ্ক কি তোমরা সবাই জানো যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে যে একটি কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটি হলো সেই তাপমাত্রাকে বলা হচ্ছে বস্তুর গলনাঙ্ক, এবং যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে সেটি হলো ওই তরলের স্ফুটনাঙ্ক। বলা হচ্ছে পর্যাবৃত্ত ধর্মে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একই পর্যায়ে বাম পাশ হতে ডান পাশে যত যাবে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? হ্রাস পাবে। কারণটা কি? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একই পর্যায়ে কি হবে? হ্রাস পাবে। আমরা জানি যে পিরিয়ডিক টেবিলের প্রথম পর্যায়ে ধাতব মৌল, আমার এই পাশে হচ্ছে অধাতব মৌল এবং মাঝখানে অপধাতু রয়েছে। ধাতুসমূহ কি? ধাতুসমূহ কি ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রয়েছে এবং অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রয়েছে। ফলে কি হয়? তাদের মধ্যে এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয় এবং এই স্থির বিদ্যুৎ আকর্ষণ বলের কারণে তাদের মধ্যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একই পর্যায়ে কি হয়? আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তারপর কি? পারমাণবিক আকার। পারমাণবিক আকারটা বলছে যে একই পর্যায়ে যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন যদি বিবেচনা করি তারা কত নম্বর পর্যায়ে অবস্থান করছে? সকলে 3 নম্বর পর্যায়ে অবস্থান করছে, অর্থাৎ একই তৃতীয় কক্ষপথে অবস্থান করছে। আমি একটি একে দেখাচ্ছি। যদি এটা সোডিয়াম বিবেচনা করি তাহলে প্রথম কক্ষপথে 2টি
দ্বিতীয় কক্ষপথে 2 4 6 8 8টি 2 4 6 8 10 বাইরের কক্ষপথে 11টি। এটি হলো সোডিয়াম, তৃতীয় শক্তি স্তর অর্থাৎ 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এই 3 নম্বর পর্যায়টি কিন্তু সোডিয়াম থেকে সিলিকন পর্যন্ত প্রতিটি মৌল অবস্থান করছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তখন কি হয়ে যাবে, আরেকটি ইলেকট্রন বাড়বে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়ে যাবে, তখন আরেকটি ইলেকট্রন বাড়বে। সিলিকনের ক্ষেত্রে আরেকটি ইলেকট্রন বাড়বে। কিন্তু এখানে কোনো পর্যায় বাড়ছে না। ফলে কি দাঁড়াচ্ছে, ফলে দাঁড়াচ্ছে যে এই পর্যায়ে যে ইলেকট্রন সংখ্যা, এখানে যে প্রোটন সংখ্যা রয়েছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল বেশি কাজ করছে। পর্যায় না বাড়ার কারণে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করার কারণে নিউক্লিয়াসের প্রতি তাদের আকর্ষণ বেড়ে যাচ্ছে। ফলে কি হয়, তাদের আকার আস্তে আস্তে কমতে থাকে। এই কারণে বলা হচ্ছে একই পর্যায়ে কি হয়, পারমাণবিক আকারটা কি হয়, হ্রাস পায়। ইলেকট্রন সংখ্যা যতই বৃদ্ধি পায়, স্তর সংখ্যা একই থাকার কারণে এদের আস্তে আস্তে বাম থেকে ডান পাশে গেলে অর্থাৎ সোডিয়াম থেকে সিলিকনের পারমাণবিক আকার অত্যন্ত কম। আর গ্রুপে দেখা যাচ্ছে যে উপর থেকে নিচের দিকে তার সেল সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। সেল সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বাড়লেও কি হবে, গ্রুপে কি হবে, গ্রুপে উপর থেকে 1 নং গ্রুপ থেকে যদি আমি সপ্তম গ্রুপে বিবেচনা করি, তাহলে দেখো সোডিয়ামের আগে ছিল লিথিয়াম, তারপর ছিল হাইড্রোজেন, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এরা প্রত্যেকেই 1 2 3 4 5 6 7 প্রত্যেকে কি এক একটি করে পর্যায় বেড়েছে, স্তর বেড়েছে। ফলে কি তাদের ইলেকট্রন সংখ্যা বাড়লেও তাদের আকার কমেনি, অর্থাৎ তাদের গ্রুপে তাদের পারমাণবিক আকারটা কি হবে, বাড়বে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ যে পর্যায় সংখ্যা যত বাড়তে থাকবে, ইলেকট্রন সংখ্যা বাড়লেও তাদের পারমাণবিক আকারটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু যদি পর্যায় না বাড়ে, অর্থাৎ শক্তি স্তর যদি না বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের মধ্যে তাদের আকর্ষণ শক্তি বেড়ে যাবে। ফলে কি হবে, ফলে পারমাণবিক আকারটা হ্রাস পাবে। চলো পরবর্তী টপিক হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা কি, আমরা জানি গ্যাসীয় মৌলের ক্ষেত্রে, গ্যাসীয় মৌলের ক্ষেত্রে অর্থাৎ বস্তুটা যে গ্যাসীয় অবস্থা থাকে তখন 1 মোল পদার্থ একটি ইলেকট্রন অপসারণ করে, 1 মোল পদার্থ একটি ইলেকট্রন কি করবে, অপসারণ করবে। আমরা জানি একটা ইলেকট্রন যখন অপসারিত হয় তখন সে ধনাত্মক আধানে আহিত হয়। অপসারণ করে ধনাত্মক আধান প্রাপ্ত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটি হলো আয়নীকরণ শক্তি। আমরা আবার বলি যে গ্যাসীয় মৌলে বা গ্যাসীয় অবস্থায় একটি মৌল একটি ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আধানে প্রাপ্ত হতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটি হলো আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তি একই পর্যায়ে যখন থাকবে, বাম থেকে ডান পাশে যত যাবে আয়নীকরণ শক্তিটা কি হবে, বাড়বে। কেমন করে, আমরা জানি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এই তিনটির মধ্যে সিলিকনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। কারণটা কি, এখানকার ইলেকট্রন বিন্যাস যদি দেখি 3s1 এটি হলো 3s2, এটি হলো 3s2 3p1, এটি হলো 3s2 3p2। তাহলে দেখো
এই ইলেকট্রন যখন ছিল তার পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি বাড়বে। আমরা জানি বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায়? কমে যায়, অর্থাৎ পারমাণবিক আকার বেড়ে যায়। এখানে পারমাণবিক আকারটা কমে যায়, অর্থাৎ ইলেকট্রনের মধ্যে কি হয়? আকর্ষণ শক্তি বেড়ে যায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? কমে যায়। এখানে পারমাণবিক ব্যাসার্ধ অত্যন্ত কম, ব্যাসার্ধ সোডিয়ামের তুলনায় কম। আর এখানে পারমাণবিক ব্যাসার্ধ কি? সিলিকনের তুলনায় বেশি। ফলে ব্যাসার্ধ কম হওয়ার কারণে এখানে ইলেকট্রন অপসারণ করতে ধনাত্মক আধানে পরিণত হতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, ফলে এটির আয়নীকরণ শক্তি অত্যন্ত বেড়ে যায়। অর্থাৎ এই ইলেকট্রনটা অপসারণ করতে কি হয়? অনেক পরিমাণ শক্তি প্রয়োজন হয়, ফলে কি হয়? সহজে সে আয়নীকরণ শক্তিটা বেড়ে যায়। ঠিক আছে। আর আমরা যদি গ্রুপে লক্ষ্য করি, দেখো গ্রুপে সেল সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ পর্যায় বেড়ে যাচ্ছে। পর্যায় বেড়ে গেলে কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে বেশি হবে। বেশি হলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে অত্যন্ত বেশি হবে, ফলে কি হবে? আয়নীকরণ শক্তি কি হবে? আয়নীকরণ শক্তি কি? কমে যাবে। অর্থাৎ গ্রুপে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তিটা কি হবে? কমে যাবে। আমরা আবার রিপিট করি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কম হয় আর বামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়, ফলে কি হয়? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। আর এখানে উপরে গ্রুপ থেকে আয়নীকরণ শক্তি কমে যায়। চলো পরবর্তী টপিক হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বলছে যে একটি মৌল অপসারণ, একটি মৌল গ্রহণ করে অর্থাৎ গ্যাসীয় অবস্থায় এক মোল পদার্থ একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান হতে যে পরিমাণ শক্তি কি নির্গত হয় সেটি হলো ইলেকট্রন আসক্তি। অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এই একই পর্যায়ে অবস্থিত মৌলসমূহ পারমাণবিক ব্যাসার্ধ কি কমে যাচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে, ফলে তার কি হবে? একই পর্যায়ে ইলেকট্রন আসক্তি কি হবে? বাড়বে। ইলেকট্রন আসক্তি বাড়বে। আর কি? একই গ্রুপে যখন আমরা সেল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন উপর থেকে যখন নিচের দিকে নামছি তখন আমাদের শক্তি স্তর বাড়ছে, ফলে পারমাণবিক ব্যাসার্ধ কি বেড়ে যাচ্ছে। ফলে কি হবে? বাড়বে। ফলে ইলেকট্রন আসক্তি কি হবে? কমে যাবে। এই হলো ইলেকট্রন আসক্তি সম্পর্কিত কথা। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। দুটি সমযোজী যৌগ যখন একটি ইলেকট্রন বা তাদের ইলেকট্রন জোড়কে একটি ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, অর্থাৎ নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, ক্ষমতাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। পানি একটি সমযোজী যৌগ। এখানে যে অক্সিজেন যে ইলেকট্রনটা এবং হাইড্রোজেনের যে ইলেকট্রন এরা শেয়ার করবে,
এই শেয়ার করার ক্ষমতা হচ্ছে এই অক্সিজেনের বেশি, ফলে এই অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে আমরা কি জানি যে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে যখন ডানে যাওয়া যাবে তখন এই তড়িৎ ঋণাত্মকতা অত্যন্ত বেশি হবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা তাদের নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি হবে, ফলে সেই তড়িৎ ঋণাত্মকতা প্রাপ্ত হবে। এটি হলো তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ একই পর্যায়ে তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে কি হবে, বাড়তে থাকবে। যেমন আমরা দেখেছি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের লাস্ট সেলের ইলেকট্রন সংখ্যা কি 3s2 3p5, অর্থাৎ সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে সে অষ্টক পূর্ণ করবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি। এর ফলে সে কি ইলেকট্রোনেগেটিভিটি তে প্রাপ্ত হয়, অর্থাৎ 17 নম্বর গ্রুপে মৌলসমূহ ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। আর গ্রুপে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। তাহলে আমরা এই পর্যাবৃত্ত ধর্মে যে বিষয়গুলো আলোচনা করলাম আজকে তোমাদের সাথে, আশা করি তোমরা সঠিকভাবে বুঝেছ বিষয়গুলা। প্রশ্নে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে তোমাদের বোর্ড কোশ্চেনে আসে, তোমরা বিষয়গুলো আরো ভালো মতো শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমি যত লেকচার দিয়েছি যে বিষয়গুলোর উপর, সেই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে খাতায় লিপিবদ্ধ করেছো এবং মনোযোগ সহকারে বিষয়টি লক্ষ্য করেছো। চলো আমি আমার এই পাঠ শেষে নিজেদেরকে কিছু মূল্যায়ন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমি এখানে মূল্যায়নের জন্য যে দুটি কোশ্চেন রেখেছি সেটি সম্পর্কে তোমরা যে উত্তর রয়েছে সেই উত্তর তোমরা অবশ্যই দিতে পারবে। পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান নির্ণয়, অবশ্যই তোমরা ইলেকট্রন বিন্যাস করে এই অ্যালুমিনিয়ামের অবস্থান নির্ণয় করতে পারবে। চলো তো দেখি আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত 13, তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3p1 10 12 একে 13। তাহলে এটা কোন রুলস হচ্ছে, এটা হচ্ছে এসপি রুল। এসপি রুলে কি হবে, এসপি ইলেকট্রন সংখ্যা যোগ তার 10, এটা তার কি হবে গ্রুপ। তাহলে আমরা এসপি তে ইলেকট্রন সংখ্যা কত দেখছি 3 এবং তার সাথে 10 যোগ করলে হবে হলো 13। তাহলে অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপে অবস্থান করছে এবং শেষ কক্ষপথ হচ্ছে 3, তাহলে এত নম্বর গ্রুপ এবং 3 নং পর্যায়ে অবস্থান করছে। আশা করি তোমরা আমার আগেই উত্তরটি দিতে পেরেছ এবং সঠিকভাবে তা মূল্যায়ন করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাই। পর্যায় সারণীতে অ্যালুমিনিয়াম, সিলিকন এবং ফসফরাস এর আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করো। আয়নীকরণ শক্তিটা কি বলতে পারবে? অবশ্যই বলতে পারবে যে একটি ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটি হচ্ছে কি আয়নীকরণ শক্তি। তাহলে আমরা যদি সিলিকন এবং ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p2 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে দেখো যদি আয়নীকরণ শক্তি বিবেচনা করি তাহলে একই পর্যায়ে দেখা যাচ্ছে তারা প্রত্যেকে অবস্থান করছে, সুতরাং তাদের পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে তাদের মধ্যে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হতে শক্তির প্রয়োজন হচ্ছে। ফলে কি হয়, ফলে ফসফরাসের আয়নীকরণ শক্তি সিলিকনের তুলনায় অত্যন্ত বেশি হয় এবং সিলিকন আবার অ্যালুমিনিয়ামের চেয়ে আয়নীকরণ শক্তি অত্যন্ত বেশি। তাহলে আমরা এই তিনটি ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পেলাম
যে একই পর্যায়ে তাদের পারমাণবিক সংখ্যা আকার হ্রাস পাচ্ছে বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, ফলে তাদের আয়নীকরণ শক্তি বেড়ে যাচ্ছে। অ্যালুমিনিয়ামের তুলনায় সিলিকনের আয়নীকরণ শক্তি বেশি এবং সিলিকনের চেয়ে ফসফরাসের আয়নীকরণ শক্তি অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়ে যে পর্যাবৃত্ত ধর্মগুলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা মূল্যায়নের জন্য যে দুটি কোশ্চেন রেখেছিলাম সেটি আশা করি তোমরা নিজের উত্তর দিতে পেরেছো। তোমরা এই অধ্যায়টি ভালো করে পড়বে এবং তোমাদের জন্য কিছু বাড়ি কাজটি তোমরা খাতায় তুলে নাও। যে পর্যায় সারণীতে যে 30টি মৌল রয়েছে এই মৌলগুলির ইলেকট্রন বিন্যাস করবে এবং করে তাদের অবস্থান নির্ণয় করবে, করে তোমরা খাতা লিপিবদ্ধ করবে। আজকে আমি তোমাদের পর্যায় সারণীর পাঠ এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।